যুদ্ধ মানেই ধ্বংসলীলা, রক্তপাত আর ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রের অপ্রতিদ্বন্দ্বী রাজা। বিশাল বর্ম, শক্তিশালী কামান আর আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই লৌহ দানবগুলো একটি দেশের সামরিক সক্ষমতার পরিচায়ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভারত পাকিস্তান সীমান্ত, বিশ্বের নানা প্রান্তে যখন উত্তেজনা বাড়ছে, তখন কোনো দেশের হাতে কতগুলো এই রাজা আছে তা জানা কৌতূহলদীপ্ত। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি ট্যাঙ্ক সমৃদ্ধ দেশের তালিকা নিচে দেওয়া হলো। 1. চীন 6800টি ট্যাঙ্ক। অবাক করার মতো হলেও এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক এখন চীনের দখলে। গত কয়েক বছরে চীন তাদের ট্যাঙ্ক বহর শুধু বাড়ায়নি, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজিয়েছে। তাদের প্রধান ভরসা টাইপ 99 এবং আরও উন্নত টাইপ 99A মডেলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোতে 125 মিমি কামান, অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন চীনের এই ট্যাঙ্কগুলো এখনও রাশিয়ার T-14 আর্মাতা বা দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থারের মতো সেরা নয়, তবে তাদের সংখ্যা এবং আধুনিকীকরণের গতি নিঃসন্দেহে চিন্তার কারণ। 2. রাশিয়া 5750টি ট্যাঙ্ক। ঐতিহ্যগতভাবে রাশিয়া সবসময়ই শক্তিশালী ট্যাঙ্ক বহরের অধিকারী। ইউক্রেন যুদ্ধের আগে তাদের কাছে প্রায় 12,500 ট্যাঙ্ক ছিল, তবে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পরেও তারা এখনও দ্বিতীয় স্থানে। তাদের বহরে T-72, T-8, T-90 এর মতো পরিচিত মডেলের পাশাপাশি অত্যাধুনিক T-14 আর্মাতা ট্যাঙ্কও রয়েছে। রাশিয়ার ট্যাঙ্কগুলো তাদের দ্রুত গতি, শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। T-14-তে অটোমেটেড টারেট, ক্রুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক সেন্সর রয়েছে। বর্তমানে রাশিয়া বছরে প্রায় 1,500 নতুন ট্যাঙ্ক তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। 3. যুক্তরাষ্ট্র 4,640টি ট্যাঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বহর সংখ্যায় রাশিয়ার বা চীনের মতো বিশাল না হলেও প্রযুক্তির দিক থেকে তারা অন্যতম সেরা। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক M1 আব্রাহাম 1980 সাল থেকে ব্যবহার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এর আধুনিকীকরণ করা হয়েছে। M1A1, M1A2 এবং M1A2 সেপ হলো এর উন্নত সংস্করণ। এই ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক কামান, থার্মাল ইমেজিং, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম রয়েছে। ইরাক, আফগানিস্তান এবং উপসাগরীয় যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাতে এই ট্যাঙ্ক নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। 4. উত্তর কোরিয়া 4,344টি ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহরের আকার বেশ বড়সড়, তবে তাদের বেশিরভাগ ট্যাঙ্কই পুরনো সোভিয়েত আমলের। তাদের বহরে T-34, 85, T-55 এবং চীনের টাইপ 59 মডেলের ট্যাঙ্ক যেমন আছে, তেমনি তাদের নিজস্ব নকশার চনমা-হো, পোকপুং-হো এবং কিছুটা আধুনিক চিয়নমা-2 মডেলও দেখা যায়। দেশটির প্রকৃত ট্যাঙ্ক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও ধারণা করা হয় তাদের কাছে প্রায় 4,500-এরও বেশি ট্যাঙ্ক রয়েছে, তবে প্রযুক্তির দিক থেকে তারা অনেক পিছিয়ে। 5. ভারত 4,201টি ট্যাঙ্ক। ভারত ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং ট্যাঙ্ক বহরও তার ব্যতিক্রম নয়। তাদের প্রধান ভরসা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। এই অত্যাধুনিক ট্যাঙ্কে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, 125 মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে। অর্জুনের সর্বশেষ সংস্করণ MK2 আরও উন্নত। এছাড়াও ভারত সোভিয়েত আমলের T-90 এবং T-72 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। 6. মিশর 3,620টি ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ট্যাঙ্ক বহরের মালিক হল মিশর। তাদের প্রধান ট্যাঙ্ক হল যুক্তরাষ্ট্রের তৈরি M1A1 আব্রামস। এছাড়াও তারা পুরনো সোভিয়েত T-55 এবং T-62 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। মিশর তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের দিকে মনোযোগ দিয়েছে। 7. পাকিস্তান 2,627টি ট্যাঙ্ক। পাকিস্তানের ট্যাঙ্ক বহরের প্রধান শক্তি হল আল খালিদ এবং আল জারার।
চীনের সহায়তায় তৈরি আল খালিদে ১২৫ মিমি কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় লোডার রয়েছে। এছাড়াও তাদের বহরে রাশিয়া থেকে আমদানি করা দ্রুতগতির T-80UD এবং পুরনো T-59 ট্যাঙ্কও আছে। ৮. তুরস্ক ২,২৩৮টি ট্যাঙ্ক। ন্যাটো সদস্য তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M60 প্যাটার্ন, জার্মানির লেপার্ড 1 ও লেপার্ড 2 এবং তাদের নিজস্ব তৈরি আলতাই ট্যাঙ্ক। আলতাই ট্যাঙ্কে 120 মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম, থার্মাল সেন্সর এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। লেপার্ড 2 তার অত্যাধুনিক সুরক্ষা এবং নির্ভুল আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত। তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। ৯. দক্ষিণ কোরিয়া ২,২৩৬টি ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্ক তৈরিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাদের প্রধান ট্যাঙ্কে ব্ল্যাঙ্ক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কটি পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানিও করা হয়। ১০. ইরান ১,৭১৩টি ট্যাঙ্ক। পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান তাদের ট্যাঙ্ক বহরকে সচল রেখেছে এবং দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক উন্নয়নের চেষ্টা করছে। তাদের বহরে সোভিয়েত T-72, T-52 এবং T-62 যেমন আছে, তেমনি নিজস্ব তৈরি জুলফিকার ও কারার ট্যাঙ্কও রয়েছে। জুলফিকার ট্যাঙ্কে ১২৫ মিমি কামান এবং উন্নত বর্ম রয়েছে। অন্যদিকে কারার আরও আধুনিক এবং এতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ও থার্মাল সেন্সর বিদ্যমান। বিশ্বের এই শীর্ষ 10টি দেশের ট্যাঙ্ক বহরের দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে ট্যাঙ্ক এখনও আধুনিক যুদ্ধের একটি অপরিহার্য অংশ। সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কের প্রযুক্তিগত উৎকর্ষতা। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহত হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে। আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরও জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা?
লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন, কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে, শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ USV। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র 80 থেকে 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাদ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ USV পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল, কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। USVর ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র, যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো লোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরো বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা। হুথিদের সাফল্য, কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা, 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা, 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
তারা দাবি করেছে যে বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে শনিবার রাতে তারা বেন গুরিয়ন বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা। এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতেই এই হামলা। তারা আরও দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে 1 জন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরও যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে।
তারা বলে গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে। এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসেনি। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? আরাকচি আমেরিকাকে কঠিন বার্তা দিলেন, তেহরান থামবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনার টেবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবাস্তব দাবি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ওয়াশিংটনের সাথে পরমাণু চুক্তি হোক বা না হোক, তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বন্ধ করবে না। যেন এক তেজোদ্দীপ্ত তীর ছুড়লেন তিনি, যার ফলা গিয়ে বিঁধল হোয়াইট হাউসের দরজায়। এই হুঙ্কার এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের এক বিস্ফোরক মন্তব্যের প্রতিক্রিয়ায়। উইটকফ দম্ভের সুরে বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেবে না, যেন মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণের একক চাবিকাঠি তাদের হাতেই। আরাকচি অভিজ্ঞ খেলোয়াড়ের মতো ঠান্ডা গলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এই ধরনের কথা আলোচনার বাস্তবতার বাইরে। তার কণ্ঠ ছিল দৃঢ়, আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি আরো যোগ করেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। ইরান যে পরমাণু বোমা তৈরির পথে হাঁটছে না তা প্রমাণ করতে তেহরান প্রস্তুত, এমন ইঙ্গিতও দিলেন আরাকচি। তবে একই সাথে তিনি কঠিন শর্ত জুড়ে দিলেন, আমেরিকার অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না। যেন তিনি বোঝাতে চাইলেন, ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং একটি শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র, যে তার নিজের নীতি ও ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে সক্ষম। অন্যদিকে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের সাথে পরমাণু আলোচনায় ট্রাম্প প্রশাসনের লাল রেখা হলেও তেহরানকে কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। তার ভাষায়, আমাদের একটি খুব স্পষ্ট লাল রেখা আছে এবং তা হলো সমৃদ্ধকরণ।
আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার 1% অনুমোদন করতে পারি না। উইটকফের এই কঠোর মন্তব্য যেন আলোচনার পথ আরো কঠিন করে তুলল। তিনি আরো বলল, সবকিছু শুরু হয় এমন একটি চুক্তি দিয়ে যার মধ্যে সমৃদ্ধকরণ অন্তর্ভুক্ত নয়, কারণ সমৃদ্ধকরণ অস্ত্র তৈরি করতে সক্ষম করে এবং আমরা এখানে বোমা আসতে দেব না। তার এই বক্তব্যে স্পষ্টতই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার গভীর উদ্বেগ ফুটে ওঠে। উইটকফের এই মন্তব্যের পর আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে এর তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি জনসম্মুখে আলোচনায় না যাওয়ার নীতি পুনর্ব্যক্ত করেন এবং মার্কিন কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বিবৃতির মধ্যকার পরস্পর বিরোধিতার সমালোচনা করেন। তার এই কৌশল যেন প্রতিপক্ষের দুর্বলতা ধরিয়ে দেওয়ার এক চতুর চাল। আরাঘচি এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরানের দীর্ঘদিনের অবস্থান আবারও তুলে ধরেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, চুক্তি হোক বা না হোক পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের কষ্টার্জিত এবং স্বদেশী অর্জন হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্যে জাতীয় গর্ব ও আত্মনির্ভরতার সুর স্পষ্ট। তিনি যেন বোঝাতে চাইলেন, এই প্রযুক্তি কারো দয়ায় পাওয়া নয়, বরং নিজেদের সক্ষমতার প্রমাণ। রবিবার আরাঘচি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী দফা শীঘ্রই অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি এও জানান যে এই বৈঠকের স্থান সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাবেন। উল্লেখ্য, 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA ভেস্তে যাওয়ার পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনায় বসেছে। উভয় পক্ষই এই আলোচনাগুলোকে সাধারণভাবে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছে। তবে উইটকফের সাম্প্রতিক মন্তব্য সেই ইতিবাচকতাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। ইরানের এই দৃঢ় অবস্থান কোনো ফাঁকা আওয়াজ নয়। মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব এবং উন্নত সামরিক সক্ষমতা বিশ্বের অজানা নয়। সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আঞ্চলিক রাজনীতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের তৈরি করা অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইতিমধ্যেই শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তাদের বিজ্ঞানীরা এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি নিয়মিত প্রক্রিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের এই অগ্রগতি রুখতে পারেনি, বরং আরও শক্তিশালী করেছে। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামঠিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধজাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি।
সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানে প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরেও। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসও দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল।
যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়াজান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে,
ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300 মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্যও ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। 2025-এর যুদ্ধের প্রস্তুতি। ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনেরই শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহান নবী।
ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর আইআরজিসি উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগাসিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন খোর্রামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য আইআরজিসি নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130 শত্রু ড্রোন আটকাতে। মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে। যুদ্ধ মানেই ধ্বংস, রক্তপাত, আতঙ্ক, কিন্তু কারো জন্য এটা বিশাল ব্যবসা। জানেন কি, একটি দেশ প্রতিদিন 7,553 কোটি টাকা আয় করে শুধু অস্ত্র বিক্রি করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই দেশ আমেরিকা। বিশ্বজুড়ে যুদ্ধ লাগলে সবাই আতঙ্কিত হয়, কিন্তু আমেরিকার অর্থনীতি আরও চাঙ্গা হয়ে ওঠে। তারা শুধু অস্ত্র বিক্রি করে না, যুদ্ধের বাজার গরম রাখার মাস্টার মাইন্ডও। বিশ্বের সবথেকে বড় অস্ত্র রপ্তানিকারক দেশ আমেরিকা। একটা দেশ শুধু অস্ত্র বিক্রি করে কিভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা আয় করে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালে আমেরিকার অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $318.7 বিলিয়ন। যুদ্ধ লাগলেই লাভ আমেরিকার। বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ হোক, আমেরিকার অর্থনীতি চাঙ্গা। রাশিয়া ইউক্রেন হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, দুপক্ষই আমেরিকার অস্ত্র ব্যবহার করছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমেরিকার মাস্টার প্ল্যান? সবচেয়ে জনপ্রিয় অস্ত্র কোনগুলো? আমেরিকা শুধু বন্দুক বা রাইফেল বিক্রি করে না, তাদের সবচেয়ে হটকেক প্রোডাক্ট কোনটি? F-16, F-15, F-35 যুদ্ধ বিমান, প্যাট্রিয়ট, টমাহক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম ও যুদ্ধ জাহাজ। বিশ্বের 40% অস্ত্র আমেরিকা বিক্রি করে। 2019 থেকে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী মোট অস্ত্র রপ্তানির 40% এসেছে আমেরিকা থেকে। তারপরেই আছে রাশিয়া 16% এবং ফ্রান্স 11%। 2023 থেকে 29% বেশি বিক্রি। 2023 সালে আমেরিকার অস্ত্র বিক্রি ছিল $238.4 বিলিয়ন। 2024 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে $318.7 বিলিয়ন, মানে এক বছরে $80 বিলিয়ন বেশি বৃদ্ধি। কিভাবে এত অস্ত্র বিক্রি করে? আমেরিকা শুধু অস্ত্র বানায় না, তারা কৌশলগতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। যখনই কোনো দেশ নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চায়, প্রথম পছন্দ হয় আমেরিকা।
আমেরিকার দ্বৈত নীতি। বিশ্বে যুদ্ধ বাঁধলে আমেরিকা কি করে? উভয় পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করে, তারপর শান্তির আহ্বান জানায়, পর্দার আড়ালে নিজেদের লাভ গুনে। রাশিয়া কি আমেরিকার প্রতিদ্বন্দ্বী? রাশিয়া আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হলেও অস্ত্র ব্যবসায় অনেক পিছিয়ে। রাশিয়ার অস্ত্র রফতানি মাত্র 16%, যা আমেরিকার তুলনায় নগণ্য। বিশ্বযুদ্ধ হলে কি হবে? যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে সবচেয়ে বড় বিজয়ী কে হবে? অবশ্যই আমেরিকা। তাদের অস্ত্রের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নয়, এটা অস্ত্রের সুপার মার্কেট। যুদ্ধ যত বাড়বে আমেরিকার আয় তত বাড়বে। ইসরায়েলকে কি পুড়িয়ে দেবে ইরানের অতি গোপন অস্ত্র? ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণ পরিকল্পনার পর আইআরজিসির শীতল সতর্কতা। ইসরায়েলের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, হুঁশিয়ারি করলেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি। আকাশে অদৃশ্য ঝড়ের ঘনঘটা, ভূমিতে নিঃশব্দে গর্জে ওঠা সাইক্লোন, এ যেন সেই মুহূর্ত যখন প্রতিরোধ আর প্রতিশোধ একে অপরের চোখে চোখ রাখে। আর সেই চোখে ঝলক দিচ্ছে ইরানের অপ্রকাশিত, অজানা কিন্তু ভয়ঙ্কর সব অস্ত্র। ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে এআই চালিত অতি গোপন অস্ত্র, যেগুলো এখন সম্পূর্ণরূপে সক্রিয়। এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রকাশ করলে শত্রুর রক্ত শীতল হয়ে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি জানিয়ে দিয়েছেন, এগুলো প্রচলিত হলেও ক্ষমতায় ব্যতিক্রমী। এআই প্রযুক্তির সংযোজনে এগুলো যেন ধ্বংসযজ্ঞের নীরব বিপ্লব। তবে কৌশলগত কারণে এই অস্ত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। হেদারির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল পূর্বাভাস। ইরান প্রস্তুত, স্থলবাহিনী এখন আধুনিক, মোবাইল ও চটপটে ইউনিটে রূপান্তরিত, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, যে কোনো হুমকির জবাবে বিদ্যুতের মতো ছুটে আসবে প্রতিক্রিয়া। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত সীমান্তগুলোতে। পূর্ব, পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে সম্পন্ন হয়েছে 3টি বিশাল সামরিক মহড়া, যেখানে যাচাই করা হয়েছে বাহিনীর প্রতিক্রিয়া, প্রস্তুতি ও সমন্বয়। তিনি বলেছেন, আমাদের চোখ সবসময় খোলা, আঙুল ট্রিগারে। হুমকি দেখলেই শত্রুকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না। এই হুঁশিয়ারি শুধু কথার ঝড় নয়, এই ঘোষণা এক যুদ্ধাস্ত্রে, যা ইসরায়েলের দিকে তাক করে ধরে রাখা হয়েছে। কারণ এখনো পর্যন্ত ইসরায়েল গোপনে ধরে রেখেছে তাদের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতাসে উড়িয়ে দিয়েছেন, তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সামরিক বাহিনী এমন একটি আক্রমণ চালাতে পারে যার জন্য কম মার্কিন সহায়তাই যথেষ্ট হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কখন, কিভাবে? এর কোনো উত্তর নেই, শুধু একটা অনিশ্চিত উত্তেজনা যা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিস্ফোরণের। এদিকে ইরানের সেনাবাহিনী শুধু শক্তিশালী নয়, তারা সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত। গঠন করা হয়েছে বিশেষ সাইবার ইউনিট, যারা শত্রুর ডিজিটাল নেটওয়ার্ককেও হানা দিতে প্রস্তুত। আর এইসব কার্যক্রম চলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্থলবাহিনীর সমন্বয়ে, স্থল, আকাশ ও সমুদ্রের সর্বত্র। এই সংহত শক্তি ইরানকে আজ এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তি বানিয়েছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের সেনাবাহিনী আজ বিশ্বের কাছে একটি মডেল বাহিনী। তার মতে, এই সংগঠিত শক্তি ও রণকৌশলের কারণে ইরান আজ পশ্চিম এশিয়ার এক অবিসংবাদিত পরাশক্তি। এ যেন ইতিহাসের অপেক্ষমান অধ্যায়, যেখানে একদিকে ভয়ঙ্কর পরিকল্পনা, আরেকদিকে তার চেয়েও ভয়ঙ্কর প্রস্তুতি। ইসরায়েল যদি আগুন জ্বালাতে চায়, ইরান প্রস্তুত তাকে ছাই করে দিতে। এই যুদ্ধ হবে অস্ত্রের, প্রযুক্তির, কৌশলের। আর ইরান বলে দিয়েছে, যদি যুদ্ধ আসে, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35, তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে।
এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PM-U2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হল এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা যা বলছে তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয় তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে। আকাশ সীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ, একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে স্টিলথের নীরবতার। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাঁটিতে। ইরাক ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদন উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলোর ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা, চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালকও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপজ্জনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান, নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটি আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1 পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার, নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু, বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার, উপযুক্ত সম্মুখভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার, লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার, ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ।
মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি: বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি। আমেরিকা কি যুদ্ধ ছাড়া থাকতে পারে না? একটি দেশ যার পুরো ইতিহাস জুড়েই যুদ্ধ। 248 বছরের মধ্যে 232 বছর আমেরিকা সরাসরি যুদ্ধে লিপ্ত। শুধু 6% সময় তারা ছিল শান্তিতে। কেন? এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? গণতন্ত্র রক্ষার নামে যুদ্ধ, স্বাধীনতা ছড়ানোর নামে আগ্রাসন, নাকি এর পেছনে রয়েছে বিশাল এক অর্থনৈতিক চক্র, অস্ত্র ব্যবসা, তেল দখল, রাজনৈতিক আধিপত্য? বিশ্বজুড়ে আমেরিকার সামরিক অভিযান ও গোপন অভ্যুত্থানের চাঞ্চল্যকর বিশ্লেষণ। বেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোন আলাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। পার্স টুডে জানিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। প্রতিটি যুগেই যুদ্ধ। 1846 মেক্সিকো আক্রমণ, 1811 থেকে 1890 আমেরিকান আদিবাসীদের ওপর গণহত্যা, 1917 প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ, 1945 হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা, 1953 ইরানি অভ্যুত্থান, 1965 ভিয়েতনাম যুদ্ধ, 2001 থেকে 2023 আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন। যুদ্ধ মানে আমেরিকার শক্তি। আমেরিকা কি সত্যি স্বাধীনতা ও গণতন্ত্র ছড়ানোর জন্য যুদ্ধ করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক অর্থনৈতিক চক্র? যুদ্ধের অর্থনীতি: $238 বিলিয়ন অস্ত্র বিক্রি। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% মার্কিন কোম্পানিগুলো। তেল, কৌশলগত এলাকা, সামরিক ঘাঁটি। আজ 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অস্ত্র নির্মাণ শিল্পের বিশাল লাভ। আমেরিকার অর্থনীতির বিশাল অংশই অস্ত্র বিক্রির ওপর নির্ভরশীল। যুদ্ধ থাকলেই অস্ত্র বিক্রি হবে, তাই যুদ্ধ থামানো যাবে না। তেল ও প্রাকৃতিক সম্পদ দখল। মধ্যপ্রাচ্যে হামলার আসল কারণ কি গণতন্ত্র প্রতিষ্ঠা, নাকি তেল দখল? সামরিক শক্তির বিস্তার। আজ বিশ্বের 80টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন। যে দেশ আমেরিকার আধিপত্য মেনে নেয় না, সেখানে অভ্যুত্থান হয়। নতুন লক্ষ্য: কানাডা দখলের হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের পরিকল্পনা, গ্রিনল্যান্ড কেনার চেষ্টা। এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। আমেরিকার সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। আমেরিকার শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী করে। কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে? ট্রাম্পকে বোমা ফেলবেন, নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে।
প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয় তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার, ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে, অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য 3.67% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল 2015 সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই 2018 সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর 3.67% নেই, তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র 30% দূরে অস্ট্রো গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে 275 কেজির মতো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভান্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এই মজুদকে 90% অস্ট্রো গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে 12 থেকে 18 মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন 6 মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রটাতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয় তাও করব। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য, অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে, সেগুলো তুলে নেওয়া হোক। এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে, তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য। মধ্যপ্রাচ্য একসময় ছিল মার্কিন নীতির পরীক্ষাগার, কিন্তু সেই সময় যেন শেষের পথে। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বললেন, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না, একদিন তাদের এখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হবে। এ যেন বজ্রপাত।
17 মে তেহরানে এক বিশাল সমাবেশে দাঁড়িয়ে খামেনি জানান, আমেরিকা শুধু অস্ত্র বিক্রি করতেই এই অঞ্চলে এসেছে। তারা চায় উপসাগরীয় দেশগুলো সবসময় তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু এই অঞ্চলের মানুষের জেগে ওঠা তাদের প্রতিরোধী একদিন আমেরিকাকে বিতাড়িত করবে। এই বক্তব্যের পেছনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ট্রাম্প কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছেন, আর সেই সফরেই ইরানের বিরুদ্ধে দিয়েছেন একের পর এক হুমকি, তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। কিন্তু খামেনির জবাব ছিল চরম ব্যঙ্গাত্মক। বললেন, ট্রাম্পের বক্তব্য এতটাই নিচু স্তরের যে সেগুলো আমেরিকান জাতির জন্য লজ্জার। এমন মন্তব্যের জবাব দেওয়ারও দরকার নেই। তার মতে ট্রাম্পের মুখে মধু আর অন্তরে বিষ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। খামেনি স্পষ্ট বলেন, গাজায় ইসরায়েলের যে সামরিক অভিযান চলছে সেখানে যুক্তরাষ্ট্রই আগুনে ঘি ঢালছে। ট্রাম্প মুখে বলেন শান্তির কথা, অথচ তার প্রশাসনই ইসরায়েলকে দিচ্ছে ভয়ঙ্কর বোমা, যা শিশুদেরও ছাড়ে না। তার ভাষায়, তারা যেখানে চায় সেখানে আগুন লাগায়, নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে দিয়ে গোটা অঞ্চলকে অস্থির করে তোলে। ইসরায়েলের ব্যাপারে তিনি ছিলেন আরও কঠোর। বললেন, এই অঞ্চলে যুদ্ধ আর অস্থিরতার মূল উৎস ইহুদিবাদী শাসন। এটি এক ভয়ঙ্কর ক্যান্সার, যাকে একদিন নিশ্চিহ্ন করতেই হবে। আরও এক মোড়, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের হুঙ্কার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও চুপ ছিলেন না। ট্রাম্পের শান্তির বার্তাকে তিনি সরাসরি বললেন ভণ্ডামি। বললেন, একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে আমাদের ওপর চাপিয়ে দেন গণহত্যার উন্নত অস্ত্র। আমরা কোনটাকে বিশ্বাস করব? পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনায় প্রস্তুত, কিন্তু হুমকির মুখে মাথা নত করবে না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিজেদের অধিকার থেকে এক চুলও সরব না। পারমাণবিক ইস্যুতেও দৃঢ় তেহরান। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তারা নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট বলেন, আমরা এমন কোনো প্রস্তাব পাইনি। তিনি জানান, ইরান কখনোই শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না। আরাঘচির অভিযোগ, আমেরিকা তাদের অবস্থান বারবার বদলায়, নতুন নতুন শর্ত আরোপ করে আলোচনা শুধু দীর্ঘায়িত করছে। এই মনোভাব একেবারেই অগ্রহণযোগ্য। শেষ কথা, এই অঞ্চল আর দাস থাকবে না। তেহরান থেকে স্পষ্ট বার্তা, এই অঞ্চল মুক্ত হবে। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক চেতনা এবং নতুন জাগরণের ঢেউ একসময় আমেরিকার দখলদারিত্ব ভাসিয়ে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্য আর আগের মতো থাকবে না। আমেরিকার আধিপত্যের সময় কি তবে ফুরিয়ে এসেছে? তেহরানের হুঙ্কার, 600 ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে তেল আবিব। মার্কিন হুমকির মুখে ইরান যেন ইস্পাতের মতো কঠিন। তাদের বিপ্লবী গার্ড কর্পস IRGC এর প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ার করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে পাঙ্গা নিলে তাদের চরম অপমানিত হতে হবে। দক্ষিণ পূর্ব শহর মাশহাদে এক সমাবেশে মেজর জেনারেল হোসেন সালামি যেন আগুনের গোলা ছুড়লেন। 2015 সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেলে ওয়াশিংটন ইরানের ওপর হামলা করতে পারে, এমন হুমকির জবাবে তিনি গর্জে উঠলেন। আমরা শত্রুকে হাড়ে মজ্জায় চিনি, তাদের প্রতিটি চাল আমরা নজরে রাখি। আলোচনার টেবিলে কূটনৈতিক কথাবার্তা চললেও আমরা বুক চিতিয়ে অধ্যত্বের সঙ্গে দাঁড়িয়ে আছি। সাহস করে যে ইরানের দিকে চোখ রাঙাবে তার অধ্যত্ব ভেঙে গুঁড়িয়ে দেব, হুঙ্কার ছাড়লেন সালামি। জেনারেলের দাবি, গত 1 বছরে ইরানের শক্তি বহুগুণ বেড়েছে, আর তাদের শত্রুরাও নাকি তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধু তাই নয়, ইরান নাকি একাই 100। প্রতিরক্ষার জন্য তারা অন্য কারো ওপর ভরসা করে না। তবে হ্যাঁ, প্রয়োজনে প্রতিরোধের ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙা জবাব দেবে। সম্প্রতি ইসরায়েলি হামলায় প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, এমন কথা উড়িয়ে দিলেন সালামি। বরং সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। তার ভাষায়, শত্রুরা ভেবেছিল প্রতিরোধ ফ্রন্ট বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা দেখল গাজা আরও শক্তিশালী হয়েছে। ইয়েমেন এখন আরও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ তাদের শক্তি পুনরুদ্ধার করেছে। তবে আসল বোমাটা ফাটালেন ইসরায়েল প্রসঙ্গে। জেনারেল সালামির চোখে ইসরায়েলি সরকার নাকি
উত্তেজিত এবং ক্ষুব্ধ। তাদের ভবিষ্যতের দিকে নাকি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তাদের প্রধানমন্ত্রী একজন যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত, গ্রেফতারের ভয়ে তটস্থ থাকেন। রাজনৈতিকভাবে ইসরায়েল সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনকি ইউরোপও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছে না। অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ। আমেরিকার সাহায্য ছাড়া তারা একদিনও টিকতে পারবে না, যেন ভবিষ্যৎবাণী করলেন সালামি। এরপর তিনি টেনে আনলেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রসঙ্গ। যারা ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র সহ্য করতে পারেনি, তারা ৬০০টি ক্ষেপণাস্ত্র একসঙ্গে পড়লে কি করবে, প্রশ্ন ছুড়ে দিলেন জেনারেল। সম্প্রতি বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কথা মনে করিয়ে দিলেন তিনি, যেন এই ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কারেই তেল আবিবের রাতের ঘুম উড়ে যাবে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার দিকেও কামান দাগলেন সালামি। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু সমস্যাই বাড়িয়েছেন, আর এখন নাকি খোদ আমেরিকাই টালমাটাল, দুর্বল সেনাবাহিনী আর ক্ষমতাহীন নেতাদের নিয়ে ঢুকছে। আমেরিকা জানে যুদ্ধ তাদের কোনো সমস্যার সমাধান করেনি। তাদের সেনাবাহিনী ক্লান্ত, দুর্বল, রাজনৈতিক নেতারা অবরুদ্ধ, ক্ষমতাহীন। তারা নিজেরাই এখন বিরাট সংকট আর চ্যালেঞ্জের মুখে, বললেন আইআরজিসির প্রধান। জেনারেলের স্পষ্ট কথা, প্রেসিডেন্ট বদলালেই আমেরিকার আসল চেহারা বদলায় না। তাদের ক্ষমতার পতন নাকি এখন দিনের আলোর মতো স্পষ্ট। মেজর জেনারেল হুসেইন সালামির এই তেজোদ্দীপ্ত বক্তব্য যেন ইরানের শক্তির প্রতিচ্ছবি। একদিকে যেমন আলোচনার রাস্তা খোলা রাখছে তেহরান, তেমনি অন্যদিকে শত্রুদের বুঝিয়ে দিচ্ছে তাদের শক্তিকে যেন কেউ হালকাভাবে না নেয়। ৬০০ ক্ষেপণাস্ত্রের হুঙ্কার যেন সেই বার্তারই প্রতিধ্বনি। ইরানের দিকে চোখ রাঙালে তার ফল ভালো হবে না। এখন দেখার এই হুঙ্কারের পর আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মোড় নেয়। মরু ঝড়ে টাকার ঝলকানি, অস্ত্রের ঝনঝনানি। মরুভূমির বুকে তখন পড়ন্ত বিকেল, লালচে আভা ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের আকাশ। ঠিক সেই সময়েই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় আগমন যেন মরুভূমিতে টাকার বন্যা বইয়ে দিল, আর সেই বন্যার তোড়ে ভেসে গেল $142 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 14,200 কোটি ডলারের বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের হাত আরও শক্ত হলো, তবে সেই বন্ধনে কি মিশে রইল যুদ্ধের গন্ধ? মঙ্গলবার রিয়াদের সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম সাক্ষী থাকল এক মেগা চুক্তির। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যেন ক্ষমতার নতুন সমীকরণ লিখলেন। শুধু অস্ত্র বিক্রি নয়, আরও $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও এলো সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ তো বলেই দিলেন আগামী কয়েক মাসে এই অঙ্ক $1 ট্রিলিয়ন পৌঁছতে পারে। ভাবুন একবার, কত টাকার খেলা। হোয়াইট হাউস এই চুক্তিকে বলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। 5টি বিশাল খাতে ভাগ করা হয়েছে এই কারবার। আকাশপথে শক্তি বাড়ানো, ক্ষেপণাস্ত্রের সুরক্ষা, নৌ আর উপকূলের নিরাপত্তা, সীমান্ত পাহারা আর স্থল বাহিনীকে অত্যাধুনিক করে তোলা। শুধু অস্ত্র বিক্রি করে ক্ষান্ত নয় আমেরিকা, সৌদি সেনাদের প্রশিক্ষণ আর তাদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্বও নিয়েছে তারা, যেন একেবারে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে যুদ্ধের জন্য তৈরি করবে তাদের বন্ধুদের। বাদ যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন আর উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তিও। চুক্তি সইয়ের পর ট্রাম্পের মুখে যেন মধু ঝরছিল। মোহাম্মদ বিন সালমানকে তিনি অসাধারণ একজন মানুষ বলে দিলেন, সৌদি আরবকে বললেন চমৎকার জায়গা, আর এখানকার মানুষদের আখ্যা দিলেন চমৎকার বলে। তবে এই মিষ্টি কথার আড়ালে যে কাঁটা লুকিয়ে, তা বুঝতে বাকি নেই কারো। এত বিপুল পরিমাণ অস্ত্রের ঝনঝনানি কি শান্তির বার্তা দেয়, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘন কালো মেঘের আনাগোনা? সৌদি আরব সফরের পর ট্রাম্পের কাতার আর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা, তবে তার মধ্যপ্রাচ্য সফরে ব্রাত্য রাখা হয়েছে পুরনো বন্ধু ইসরায়েলকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের চোখে এখন কার পাল্লা ভারী। তবে চমক এখানেই শেষ নয়। বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার নাকি ইচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের বৈঠকে মধ্যস্থতা করবেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই নাকি তিনি এই যুদ্ধ থামানোর জন্য মরিয়া। তবে কি অস্ত্রের ব্যবসার পাশাপাশি শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প?
এই টুইস্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে মধ্যপ্রাচ্য সফরে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যে আলোচনা হবে সে কথা ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই ওমানের মাস্কাটে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, কূটনৈতিক পথে সমাধান না হলে সামরিক পদক্ষেপ নিতেও নাকি তিনি পিছপা হবেন না। একদিকে এত বিশাল অস্ত্রের চুক্তি, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। অন্যদিকে এই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি যে চাঙ্গা হবে তাতে কোনো সন্দেহ নেই। সৌদি আরব তো এমনিতেই আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্র শেষ পর্যন্ত কোথায় ব্যবহার হবে? ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে, নাকি এই অস্ত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনবে? 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন আমেরিকা আর সৌদি আরবের সম্পর্কে চিড় ধরেছিল, তখন অনেকেই ভেবেছিলেন বুঝি সব শেষ। এমনকি বাইডেনও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতার সমীকরণ বড়ই অদ্ভুত। পুরনো তিক্ততা ভুলে গিয়ে আবার হাতে হাত মিলিয়েছে দুই দেশ। গত বছর থেকেই ফের সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করেছে আমেরিকা। আর এবার ট্রাম্পের হাত ধরে সেই বন্ধুত্ব যেন আরও গাঢ় করল। ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। তবে এই শক্তিশালী বন্ধন মধ্যপ্রাচ্যের জন্য কতটা শক্তি বয়ে আনবে সেটাই এখন দেখার। গাজাবাসীর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কথা বলেছেন বটে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গেও নাকি চুক্তি করতে চান। কিন্তু এত সব কথার মাঝে অস্ত্রের ঝনঝনানি যেন অন্য সুর শোনাচ্ছে। মোট কথা, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল। টাকার পাহাড় আর অস্ত্রের সম্ভার নিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হলো। তবে এই বন্ধুত্বের পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি নামবে?